সো শুরু করছি আমি ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন টাইপটা দিয়ে। আমার সামনে আছে কেমব্রিজ 15-এর একটা প্যাসেজ যার নাম হচ্ছে হেনরি মুর। এখানে তার জন্ম মৃত্যু সাল দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে এই লোকের জীবনী নিয়ে কথাবার্তা। সো আমরা যদি সরাসরি কোয়েশ্চেনে চলে যাই, যেটা আমরা রিয়েল এক্সামেও করব, যেহেতু আমাদের কোয়েশ্চেন বা প্যাসেজটা আগে পড়ার টাইম থাকবে না, আমরা আগে কোয়েশ্চেন পড়ে দেন প্যাসেজ থেকে খুঁজবো, কোয়েশ্চেনে কিওয়ার্ড দাগাবো, সেই কিওয়ার্ড অনুযায়ী প্যাসেজের যে লোকেশনটা আছে সেটা খুঁজে বের করে দেন আমরা অ্যান্সারের সাথে কোয়েশ্চেন মেলাবো। বাট একটা জিনিস অবশ্যই করতে হবে, যেটা আমরা আমাদের ক্লাস বা অফলাইন ক্লাসগুলোতে ভালোভাবে শেখাই, সেটা হচ্ছে যে কোয়েশ্চেন টাইপটা কীভাবে আপনি আগে ভালো করে বুঝবেন দেন প্যাসেজে যাবেন। আদারওয়াইজ আগে কোয়েশ্চেন পড়ে একবার পড়ে চলে গেলেই যদি আমি না বুঝে আগাই, সেক্ষেত্রে আমার প্যাসেজে গিয়েও খুব একটা সুবিধা করা যায় না। সো আমি যদি প্রথম কোয়েশ্চেনটা পড়ি, এখানে বলা আছে অন লিভিং স্কুল মুর ডিড হোয়াট হিজ ফাদার ওয়ান্টেড হিম টু ডু। সো স্কুল ছাড়ার পরে লিভিং স্কুল, এখানে একটা অনেক বড় কিওয়ার্ড মুর এবং ডিড হোয়াট, এগুলো ছোটোখাটো ওয়ার্ড বা এগুলো কমন ওয়ার্ড, এগুলো আমাদের কিওয়ার্ড ধরে কোনো লাভ নেই। আমাদের ধরতে হবে টপিক স্পেসিফিক যে কোনো ওয়ার্ড, যেমন এখানে আছে লিভিং স্কুল এবং ফাদার। সো কোয়েশ্চেনটা চেয়েছে হচ্ছে স্কুল ছাড়ার পর মুর তাই করেছিল যা তার বাবা চেয়েছিল যে সে করে। সো আমাদের স্কুল এবং লিভিং এই দুইটা এবং ফাদার এইগুলো মাথায় রেখে খুঁজতে হবে প্যাসেজ থেকে। সো এখন আমরা প্যাসেজ থেকে কিছু এই ওয়ার্ডটা খুঁজে বের করবো। যদি শুরু থেকে আমরা চোখ বোলানো শুরু করি, ফার্স্ট প্যারাগ্রাফের প্রথম দিক থেকেই পাওয়া যাচ্ছে, মাঝামাঝি দিক থেকে, যেমন এখানে বলা হচ্ছে আফটার লিভিং স্কুল। সো অন লিভিং স্কুল এবং আফটার লিভিং স্কুল সেম, তার মানে আমাদের অ্যান্সারটা এখানেই থাকবে। সো যদি পরে দেখি, বলা হচ্ছে আফটার লিভিং স্কুল মুর হোপড টু বিকাম আ স্কাল্পটার। স্কুলটা ছাড়ার পরে মুর চেয়েছিল, হোপ, একজন স্কাল্পটার হতে। বাট ইনস্টেড, আচ্ছা এখানে এসে আবার কথাটা ঘুরাই দিল, দেখেন বলা হচ্ছে ইনস্টেড, তার পরিবর্তে হি কমপ্লাইড উইথ হিজ ফাদার্স উইশ, সে কমপ্লাই করেছে তার বাবার উইশ। কমপ্লাই করা মানে মেনে নেয়া। সো সে কমপ্লাই করেছে বা মেনে নিয়েছে তার বাবার ইচ্ছা, দ্যাট হি ট্রেন অ্যাজ এ স্কুল টিচার, সে যে একজন স্কুল টিচার হিসেবে ট্রেন করবে। সো আমাদের এখানে বলছে স্কুল ছাড়ার পর মুর তাই করেছিল যা তার বাবা চেয়েছিল যে সে করে, এবং কোয়েশ্চেনে বলা হচ্ছে স্কুল ছাড়ার পর মুর তাই করেছিল যা তার বাবা চেয়েছিল। সো দুইটার ইনফরমেশন যখন মিলে যাচ্ছে, আমাদের অ্যান্সারটা হয়ে যাবে সরাসরি ট্রু। এক্স্যাক্টলি। আচ্ছা, দেন আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা যদি দেখি, বলা হচ্ছে মুর বিগ্যান স্টাডিং স্কাল্পচার, সে স্কাল্পচার পড়া শুরু করেছে ইন হিজ ফার্স্ট টার্ম। এরকম যদি কোনো টাইম দেওয়া থাকে বা কোনো অর্ডার দেওয়া থাকে, যেমন এখানে বলা হচ্ছে ফার্স্ট টার্ম থেকেই সে স্কাল্পচার পড়েছে অ্যাট দ্য লিডস স্কুল অফ আর্ট। এখন আমরা দেখবো লিডস স্কুল অফ আর্ট যেহেতু একটা প্রপার নাউন, এটা সবার আগে আমরা খুঁজে পাবো, অ্যান্ড দেখবো যে সে কি সেখানে ফার্স্ট টার্ম থেকেই স্কাল্পচার পড়া শুরু করেছে নাকি সে করে নাই। আমরা যদি চলে যাই প্যাসেজে, সেকেন্ড প্যারাগ্রাফে শুরুতেই আছে আফটার দ্য ওয়ার মুর এনরোলড অ্যাট দ্য লিড স্কুল অফ আর্ট। লিড স্কুল অফ আর্টে সে শুরু করেছে, সে হচ্ছে জয়েন করেছে, ওয়ার হি স্টাডিড ফর 2 years, 2 বছর সে পড়াশোনা করেছে। এখন পর্যন্ত আমরা ফার্স্ট টার্ম থেকে সে কি স্কাল্পচার পড়েছে নাকি পড়ে নাই সেরকম কোনো ইনফরমেশন পাই নাই। ইন হিজ ফার্স্ট ইয়ার, প্রথম ইয়ারেই, হি স্পেন্ট মোস্ট অফ হিজ টাইম ড্রয়িং, সে বেশিরভাগ সময় ড্রয়িং করে কাটিয়েছে। এখন পর্যন্ত আমরা সরাসরি কোনো ইনফরমেশন পাচ্ছি না যে সে কি ফার্স্ট টার্ম থেকেই স্কাল্পচার পড়েছে নাকি পড়ে নাই। তারপরের সেন্টেন্সেই বলা হচ্ছে অলদো হি ওয়ান্টেড টু স্টাডি স্কাল্পচার, যদিও সে স্কাল্পচার পড়তে চেয়েছিল, নো টিচার ওয়াজ অ্যাপয়েন্টেড আনটিল হিজ সেকেন্ড ইয়ার, তার সেকেন্ড ইয়ারের আগে কোনো টিচার ছিল না। এখন এইখান থেকে আমরা সরাসরি অ্যান্সারটা পাচ্ছি, যেহেতু টিচার ছিল না সেহেতু সে তো ফার্স্ট টার্ম থেকে স্কাল্পচার পড়তে পারে নাই, রাইট? সে পড়তে চেয়েছিল বাট পারে নাই। আমাদের কোয়েশ্চেনে বলছে যে সে ফার্স্ট টার্ম থেকেই পড়েছে। এইখানে যেহেতু জিনিসটাকে সরাসরি কন্ট্রাডিক্ট করছে, সেই জন্যই আমাদের অ্যান্সারটা হবে এখানে ফলস। সো আমরা যে দুইটা জিনিস দেখলাম, এখানে বলা হচ্ছে যে ট্রু হলে ইফ দ্য স্টেটমেন্ট অ্যাগ্রিজ উইথ দ্য ইনফরমেশন, আমরা আমাদের প্রথম কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখেছি যে আমাদের ইনফরমেশন যা আছে সেটা হচ্ছে প্যাসেজের সাথে অ্যাগ্রি করছে, সেই জন্য অ্যান্সারটা হয়েছে ট্রু। সেকেন্ড কোয়েশ্চেনে আমরা দেখলাম আমাদের স্টেটমেন্টটা কন্ট্রাডিক্ট করতেছে মিনস প্যাসেজে বলা হচ্ছে সে ফার্স্ট টার্ম থেকে পড়ে নাই, এখানে বলা হচ্ছে ফার্স্ট টার্ম থেকে পড়ছে। আরও খুব সিম্পলি যদি বোঝাতে চাই, কোনো কিছু মিথ্যা, রাইট? মিথ্যা হওয়ার ফার্স্ট রুল হচ্ছে সেটা আসল বা সত্যটা আমাদের জানা থাকা লাগবে। যেমন আমার হাতে একটা সাদা কালারের মাউস দেখতে পাচ্ছেন, আমি যদি বলি যে আই এম হোল্ডিং এ রেড মাউস বা লাল মাউস, এটা আপনারা সরাসরি বলতেই পারবেন যে এটা একটা মিথ্যা কথা, কারণ আপনার কাছে এই ইনফরমেশনটা আছে, রাইট?
সো এই জিনিসটা আমাদের প্যাসেজের ক্ষেত্রে দেখতে হবে। প্যাসেজে যদি একরকম কথা বলে তার ঠিক উল্টা বা ভিন্ন কথা সেটাকে কন্ট্রাডিক্ট করে কিছু একটা কোয়েশ্চেনে বলে, সেটাই হবে আমাদের ফলস। এখন আসি নট গিভেনে। যেমন আমরা থার্ড কোয়েশ্চেনটা একটু দেখে নেই। বলা হচ্ছে ওয়েন মুর স্টার্টেড অ্যাট দ্য রয়্যাল কলেজ অফ আর্টস। রয়্যাল কলেজ অফ আর্টটাকে আমাদের দেখতে হচ্ছে, এটা একটা কিওয়ার্ড, এখান থেকে আমরা সরাসরি খুঁজে পাবো। ইটস রেপুটেশন ফর টিচিং স্কাল্পচার ওয়াজ এক্সেলেন্ট। এইটার রেপুটেশন ছিল এক্সেলেন্ট। এখন আমাদের কাজ হচ্ছে রয়্যাল কলেজ খুঁজে বের করা, দেন তার রেপুটেশনটা কি এক্সেলেন্ট ছিল নাকি ছিল না সেটা খুঁজে বের করা। আমরা প্যাসেজে চলে যাই, আমাদের এই প্যারাগ্রাফেই আছে, এই যে বলা হচ্ছে at the end of the year he passed the sculpture examination and was awarded a scholarship to the Royal College of Art in London. সে রয়্যাল কলেজ অফ আর্টে স্কলারশিপ পেয়েছে। In September 1921 he moved to London and began 3 years of advanced study in sculpture. সে লন্ডনে গিয়ে 3 বছর অ্যাডভান্স স্টাডি শুরু করলো। এখন পর্যন্ত আমরা রয়্যাল কলেজের কোনো রেপুটেশন নিয়ে কথা পাই নাই। পরেও আছে alongside the instruction of he received the Royal College, Moore visited many of the London museums, particularly the British Museum, which had a wide-ranging collection of ancient sculpture. এখনও রয়্যাল কলেজের কথা বলেছে, বাট তার রেপুটেশন নিয়ে কিছু বলে নাই এবং তারা ভিন্ন একটা টপিকে চলে গিয়েছে। পরে আর রয়্যাল কলেজ নিয়ে কোনো কথাবার্তা নাই। এখন এরকম কোনো ইনফরমেশন যদি আমরা পাই যেটা এখানে বলা হচ্ছে রেপুটেশন ছিল এক্সেলেন্ট, বাট ওইখানে প্যাসেজে আমরা রেপুটেশন নিয়ে কোনো কথাই পাই নাই, ওইরকম যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা অলওয়েজ হবে নট গিভেন। যেমন এখানে বলে দিয়েছে নট গিভেন হবে ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস। ঠিক যেমন মাউসের উদাহরণটা দিয়েছিলাম, যদি আমি বলি মাউসটা হচ্ছে লাল, আপনারা বলবেন এটা ফলস, মিথ্যা, কজ দেখা যাচ্ছে। কিন্তু যদি বলি দি মাউস ওয়াজ গিভেন টু মি বাই দ্য প্রাইম মিনিস্টার অফ ইউকে, এটা আপনারা জানেন না, রাইট? হতেও পারে সে আমাকে দিয়েছে, হতে পারে সে আমাকে দেয় নাই। সো এরকম কোনো কিছু যদি থাকে যেটা প্যাসেজে দেওয়া নাই, কোয়েশ্চেনে বলা হচ্ছে বাট প্যাসেজে কোনো উল্লেখ নাই, সেটা হবে অলওয়েজ নট গিভেন। ফাইন। এখন আমরা নেক্সট একটা কোয়েশ্চেন টাইপে যাবো। গিভ মি 1 মিনিট। দ্য নেক্সট কোয়েশ্চেন টাইপ যেটা আমি করছি, কমপ্লিটিং নোটস, টেবলস অ্যান্ড সেন্টেন্সেস, বেসিক্যালি শূন্যস্থানগুলা। আমার সামনে আছে কেমব্রিজ 15-এর একটা প্যাসেজ, ফার্স্ট টেস্টের নাটমেগ আ ভ্যালুয়েবল স্পাইস। আচ্ছা, এইখানে যদি আমরা ফার্স্টেই যাই, দেখা যাচ্ছে বলা হচ্ছে কমপ্লিট দ্য নোটস বিলো, চুজ 1 ওয়ার্ড অনলি। আপনাকে বলেই দিয়েছে 1 ওয়ার্ড অনলি, তার মানে এখানে আপনি একটা ওয়ার্ডের বেশি চুজ করতে পারবেন না, রাইট? আচ্ছা, সো এখানে দেখেন কিছু নোটস দেওয়া আছে। দ্য নাটমেগ ট্রি অ্যান্ড ফ্রুট, নাটমেগ গাছটা এবং ফলটা নিয়ে কথাবার্তা বলছে। সো এখানে আপনার বলা হচ্ছে দ্য লিভস অফ দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ। দ্য লিভস, পাতাগুলা, অফ দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ। সো এই শূন্যস্থানগুলো কোয়েশ্চেনের আপনার ফার্স্ট কাজ হচ্ছে, কোয়েশ্চেনটা পড়ে তো আপনি কিওয়ার্ড দাগাচ্ছেন, পাশাপাশি শূন্যস্থানে কী টাইপের ওয়ার্ড চেয়েছে সেটা যদি আপনি একটু আইডেন্টিফাই করে নিতে পারেন, আপনি কিন্তু খুব ইজিলি অ্যান্সারটা বের করতে পারবেন। যেমন এখানে বলা হচ্ছে দ্য লিভস অফ দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ, পাতাগুলা শেপ নিয়ে কথা বলতেছে। সো পাতাগুলার শেপ কেমন, সো আপনি এখন একটা শেপের নাম বের করবেন। আপনি দাগিয়েছেন লিভস এবং শেপ। এখন যদি আপনি সরাসরি প্যাসেজে চলে যান, ফার্স্ট প্যাসেজ থেকেই দেখা যাবে, মাঝামাঝি দেখেন এই যে 3 নম্বর লাইন থেকে, The tree is thickly branched with dense আচ্ছা আবারও দেখি, The tree is thickly branched with dense foliage of tough dark green oval leaves. পাতার কথা চলে এসেছে, বলা হচ্ছে টাফ, ডার্ক গ্রিন এবং ওভাল। পাতাগুলার এই কয়েকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমরা যেহেতু আগে থেকেই জানি যে শেপ চেয়েছে, তার মানে টাফ এবং ডার্ক গ্রিন এগুলো আমরা ধরবই না, আমরা অটোমেটিক এগুলো বাদ দিয়ে ওভালটা নিয়ে চলে যাব। আপনি এখন কথা হচ্ছে, আপনি ধরেন এরকম হতেই পারে আপনি এর আগে জীবনে কখনো ওভাল শব্দটা আপনি দেখেন নাই, আপনি জানেন না ওভাল মানে কি, বাট স্টিল টাফ মানে শক্ত, ডার্ক গ্রিন মানে একটা কালার, এই দুটো তো আপনি জানেন, তখন আপনি অটোমেটিকলি ওভালটা সিলেক্ট করে এখানে অ্যান্সারটা বসে দিতে পারবেন, কারণ আপনি আগে থেকেই ধরে নিয়েছেন বা আগে থেকে আন্দাজ করে নিয়েছেন যে এখানে একটা শেপের নাম বসবে, রাইট? সো এগুলো হচ্ছে আমাদের নোট কমপ্লিশন। কোয়েশ্চেন টাইপস নিয়ে কথা বলছিলাম। সো আমি দেখাচ্ছিলাম কমপ্লিট দ্য টেবল। এখানে বলা হচ্ছে কমপ্লিট দ্য টেবল বিলো, চুজ 1 ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। এখানেও আপনি প্যাসেজ থেকে এক্স্যাক্ট ওয়ার্ডটা এনে বসাই দিবেন। যেমন এই পাশে টেবল, যেহেতু এই পাশে কিছু টাইম লাইন দেওয়া আছে, মিডল এজে, 16th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি, এই পাশে কোয়েশ্চেন্স। সো এখানেও আপনি মিডল এজেসটা কিওয়ার্ড, এটা ধরে আগে মিডল এজেসের এলাকাটা খুঁজে বের করবেন, সেখান থেকে আপনি এই অ্যান্সারগুলো দেবেন। যেমন 70th সেঞ্চুরি আছে, 70th সেঞ্চুরি বের করলে আপনি 70th সেঞ্চুরি যে লোকেশনটা, সেখান থেকে আপনি এই অ্যান্সারগুলো দেবেন। যেমন ফার্স্ট কোয়েশ্চেনে বলা হচ্ছে নাটমেগ ওয়াজ ব্রট টু ইউরোপ বাই দ্য ড্যাশ।
নাটমেগটা ইউরোপে নিয়ে আসা হয়েছিল বাই দ্য ড্যাশ, তার মানে কারা এনেছে, রাইট? সো আপনি খুব সিম্পলি এই জিনিসটা যদি আগে থেকে বুঝে নেন যে কারা এনেছে, তার মানে কি নির্দিষ্ট একটা গ্রুপ অফ পিপলের নাম চাচ্ছে এখানে, এইটা বের করে নিলে আপনি অ্যান্সারগুলো খুব ইজিলি বের করতে পারবেন। আমরা দেখি মিডল এজেসে কারা নাটমেগ এনেছিল। এই যে মিডল এজের কথা এখানে আছে, বলা হচ্ছে নাটমেগ ওয়াজ আ হাইলি প্রাইজড অ্যান্ড কস্টলি ইনগ্রিডিয়েন্ট ইন ইউরোপিয়ান কুইজিন ইন দ্য মিডল এজেস অ্যান্ড ওয়াজ ইউজড অ্যাজ আ ফ্লেভারিং, মেডিসিনাল অ্যান্ড প্রিজারভেটিভ এজেন্ট। Throughout this period, the Arabs were the exclusive importers of the spice to Europe. এই সময়টাতে অ্যারাবসরা ছিল এক্সক্লুসিভ ইম্পোর্টার্স, মানে শুধুমাত্র ওরাই নিয়ে আসতো। তার মানে অবভিয়াসলি দ্য অ্যান্সার এখানে বসবে অ্যারাবস, রাইট? এখানে যেহেতু দা আছে আগে থেকে, আমরা জাস্ট অ্যারাবস বসাবো। এখানে আরেকটা কথা হচ্ছে, আমাদের শূন্যস্থানগুলোতে যেগুলো আমরা ফ্রম দ্য প্যাসেজ অ্যান্সার এনে বসাবো, আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্যাসেজে এক্স্যাক্ট যে ওয়ার্ডটা আছে এক্স্যাক্ট সেই ওয়ার্ডটাই বসাইতে। কোয়েশ্চেনে আছে অ্যারাবস, প্যাসেজে আপনি যদি এখানে অ্যারাব বসাই দেন অ্যান্সার কিন্তু হবে না, রাইট? এটা একটু খেয়াল রাখতে হবে। সো দ্যাটস ইট, সেন্টেন্সটা আমাদের সিমিলার, সো ওটা আলাদা করে দেখাচ্ছি না। আমরা আরেকটা কোয়েশ্চেন টাইপ যাবো এখন। নেক্সট কোয়েশ্চেন টাইপে যাচ্ছি। এটা হচ্ছে এখানে আমাদের কয়েকটা কোয়েশ্চেন টাইপ আছে, সো আমরা একসাথে দেখি। আমাদের সামনে প্যাসেজ আছে দ্য ড্রাইভারলেস কার্স, এটা হচ্ছে কেমব্রিজ 15-এর আরেকটা প্যাসেজ। সো আমাদের এখানে যদি আমরা ফার্স্ট কোয়েশ্চেন টাইপটা দেখি, সেটা হচ্ছে বলা হচ্ছে রিডিং প্যাসেজ 2 হ্যাজ 7 সেকশনস A to G, which section contains the following information? এই যে আমাদের প্যাসেজ এই কোয়েশ্চেনগুলো আছে এখানে দেওয়া 14 থেকে 18, এগুলো হচ্ছে এক একটা ইনফরমেশন। আর প্যাসেজে দেখেন আপনাদের EF মানে ABCDEF করে আমাদের বিভিন্ন সেকশন দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে এই যে এখানে ইনফরমেশনগুলো দিয়েছে, এই ইনফরমেশনগুলো কোথায় কোথায় আছে। যেমন 14 নম্বর ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফে পাওয়া যাবে, যদি হয় সি তাহলে এটার অ্যান্সার সি, যদি হয় ডি তাহলে এটার অ্যান্সার ডি, রাইট? আমরা একটু পরে দেখি। বলা হচ্ছে রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম, একটা সময়ের পরিমাণে কথা বলতেছে। ওয়েন এ কার ইজ নট ইন ইউজ, একটা গাড়ি ব্যবহৃত হয় না, এইরকম হচ্ছে সময়ের সময়টা কতটুকু। আচ্ছা আবার বলি, 14 নম্বর কোয়েশ্চেনটাতে বলতেছে রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম ওয়েন এ কার ইজ নট ইন ইউজ। তারা সময়ের পরিমাণে কথা বলছে, যেটা হচ্ছে ওই সময়টুকু একটা গাড়ি ব্যবহৃত হয় না। আপনার কাজ হচ্ছে এখন প্যাসেজ পড়ে খুঁজে বের করা এই কথাটা কোন প্যারাগ্রাফে আছে, রাইট? যেমন আমরা বলি, আমরা যদি এখন দেখি প্যাসেজ আমাদের সিতে আমরা এটা পাবো, প্যাসেজ থেকে অবশ্যই আমরা খুঁজবো, বাট আমি আমাদের মাস্টার ক্লাসের সুবিধার্থে এখান থেকে দেখাই দিচ্ছি। আমরা আমাদের ক্লাসগুলোতে ইন ডিটেইল জিনিসগুলো ধরে ধরে ভেঙে ভেঙে দেখাই দিই কীভাবে বের করতে হয়, কীভাবে অ্যান্সার লোকেট করতে হয় প্যাসেজে। সো আমরা সি নাম্বারে যদি দেখি, এখানে বলা হচ্ছে অ্যাট প্রেজেন্ট the average car spends more than 90% of its life parked. বলছে হচ্ছে বর্তমানে একটা অ্যাভারেজ কার তার লাইফের 90%-এর বেশি সময় পার্কড অবস্থায় কাটায়। এখন যেহেতু পার্কড অবস্থায় কাটায়, তার মানে ওই সময়টা সে ইউজ হয় না, রাইট? তার মানে যেহেতু আমাদের এখানে ইনফরমেশনটা এটার সাথে মিলতেছে, আমাদের এই 14 নম্বরের অ্যান্সার আমরা দিয়ে দিব হচ্ছে সি অ্যান্সার শিটে, রাইট? আচ্ছা, সো এইভাবে আপনারা বাকিগুলো খুঁজে বের করবেন। নেক্সট আরেকটা কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, এটা হচ্ছে সামারি উইদাউট ক্লু। উইদাউট ক্লু হচ্ছে সরাসরি প্যাসেজ থেকে অ্যান্সার আপনি বসাই দেবেন এনে অন্যান্য শূন্যস্থানের মতো। যেমন আমাদের এখানে বলা হচ্ছে কমপ্লিট দ্য সামারি বিলো, চুজ নো মোর দেন 2 ওয়ার্ডস। এখানে আপনাকে 2টা ওয়ার্ডের একটা অপশন দিয়েছে। নো মোর দেন 2 ওয়ার্ড মিনস আপনি একটা ওয়ার্ড সিলেক্ট করতে পারবেন অথবা 2টা পারবেন, নট মোর দেন দ্যাট, রাইট? সো এখানে ফার্স্টে বলা হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ ড্রাইভারলেস কার্স। বলা হচ্ছে এখানে ফিগার্স ফ্রম দ্য ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি ইন্ডিকেট দ্যাট মোস্ট মোটর অ্যাক্সিডেন্টস আর পার্টলি ডিউ টু ড্যাশ। সো বলা হচ্ছে ফিগার্স বা নাম্বারস, ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি যেহেতু একটা প্রপার নাউন, এটা আমরা খুঁজে বের করবো আগে। এইখান থেকে যে ফিগার্সগুলো পাওয়া যায় সেগুলো দেখাচ্ছে বা বলছে যে মোস্ট মোটর অ্যাক্সিডেন্টস, বেশিরভাগ গাড়ির যে অ্যাক্সিডেন্টগুলো, আর পার্টলি ডিউ টু মানে কোনো কিছুর কারণে, তাহলে অবশ্যই অ্যাক্সিডেন্টগুলো কী কারণে হয় সেটার রিজন আপনাকে বের করতে হবে, রাইট? সো আমরা যদি এটা দেখি, এটা আমাদের প্যারাগ্রাফ বিতে পাবো। বলা হচ্ছে এই যে রিসার্চ অ্যাট UK's Transport Research Laboratory has demonstrated that more than 90% of road collisions involve human error as a contributory factor and that it is the primary cause in vast majority.
ইন দ্য ভাস্ট মেজরিটিতে যে অ্যাক্সিডেন্টটা হয় তার প্রাইমারি কজ হচ্ছে হিউম্যান এরর, রাইট? আমাদের এখানে ছিল হচ্ছে মোস্ট মোটর অ্যাক্সিডেন্টস আর পার্টলি ডিউ টু ড্যাশ, তাহলে পার্টলি ডিউ টু হিউম্যান এরর, রাইট? কারণ হিউম্যান এররের কারণেই অ্যাক্সিডেন্টটা হয়, সেটা একটা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর বা রিজন, রাইট? আচ্ছা, সো এইভাবে আপনারা বাকি অ্যান্সারগুলো বের করবেন। সামারির ক্ষেত্রে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, আমাদের নোটস, টেবল, সেন্টেন্সেস এই শূন্যস্থানগুলো সবসময় ইন অর্ডার বা সিরিয়ালি আপনারা পাবেন একটার পর একটা। যেমন আপনি যেখানে 2 নম্বর পাবেন, 3 নম্বর কোয়েশ্চেনটা তার পরে গিয়ে পাবেন, 4 নম্বর কোয়েশ্চেনটা তার পরে গিয়ে পাবেন। হতে পারে সেম প্যারাগ্রাফে, হতে পারে 1-2টা প্যারাগ্রাফ পরে। কিন্তু সামারিটাতে সামটাইমস, সবসময় না, সামটাইমস এরকম হতে পারে যে আপনি 19 নম্বরটা যেখানে পাইছেন 20 নম্বরটা তার আগে গিয়ে পাইতে পারেন। সবসময় এটা হয় না, আবার বলে দিচ্ছি, সামটাইমস এরকম হয়। সো এটা একটু মাথায় রাখতে হবে। এখন আমার সামনে আছে আরেকটা প্যাসেজ যার নাম হচ্ছে হোয়াট ইজ এক্সপ্লোরেশন, রাইট? আচ্ছা, এক্সপ্লোরেশন জিনিসটা কি? এখানে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন টাইপটাই হচ্ছে এমসিকিউ, যেটা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন টাইপ যেটা খুবই কমন আইএলসে অ্যান্ড একটু ডিফিকাল্ট এই কারণে আমরা ইউজুয়ালি যেই এমসিকিউগুলো করে অভ্যস্ত ছোটোবেলা থেকে, সেখানে হচ্ছে আমাদেরকে ইনফরমেশন চাই আমাদের কাছ থেকে। যেমন বাংলাদেশের রাজধানী কোনটা, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, 4টা অপশন দিল, সেখান থেকে একটা কারেক্ট। বাট আইএলসের এমসিকিউগুলো একটু ডিফারেন্ট হয়। যেমন দেখেন, দ্য রাইটার রেফার্স টু দ্য ভিজিটার্স টু নিউ ইয়র্ক টু ইলাস্ট্রেট দ্য পয়েন্ট দ্যাট। রাইটার নিউ ইয়র্কের ভিজিটরদের কথা বলেছে একটা পয়েন্ট ইলাস্ট্রেট করার জন্য বা একটা পয়েন্ট বোঝানোর জন্য। সেই পয়েন্টটা কি? আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ অনুযায়ী হোয়াট ইজ দ্য রাইটার্স ভিউ অফ এক্সপ্লোরার্স, রাইটারের ভিউটা কি এক্সপ্লোরারদের ব্যাপারে? তার মানে কি এখানে রাইটার এই পয়েন্টটা কেন বুঝাইলো, এই পয়েন্টটা কেন বললো, এই কথাটা কি পয়েন্ট বোঝানোর জন্য বলেছে, রাইটারের অপিনিয়ন কি, রাইটারের ভিউ কি, এই জিনিসটা কিন্তু আমাদের বুঝে আসতে হবে প্যাসেজ থেকে। এখানে একটা টেকনিক হচ্ছে, আপনি কখনো অপশনগুলো আগে পড়বেন না। কেন পড়বেন না? ওই যে আমি বলেছিলাম যে ধরেন হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা, বরিশাল, চিটাগাং, কুমিল্লা। এখন আপনি প্যাসেজে যেখানে কুমিল্লা পাবেন সেখানে আপনি একটু দাঁড়িয়ে বা একটু থেমে অ্যানালাইজ করার ট্রাই করবেন এইটা কি না। যেখানে আপনি বরিশাল পাবেন সেখানে একটু থেমে অ্যানালাইজ করার ট্রাই করবেন এইটা কি অ্যান্সার কি না। সো অন অ্যান্ড সো অন। এইটা করলে প্রবলেম হচ্ছে কি, আপনি বারবার অ্যানালাইজ করতেছেন, বারবার বিভিন্ন জায়গায় থেমে অ্যানালাইজ করতেছেন, যে সব জায়গায় আপনার মনে হচ্ছে যে এটা অ্যান্সার হতে পারে বা এটা অ্যান্সার কি না। করতে করতে আপনার ওভার অ্যানালাইজ হয়ে যাচ্ছে এবং মিনিংটা আসলে রিয়েল মিনিংটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কি করবেন, এখানে আগে কোয়েশ্চেনটা পড়বেন, প্যাসেজে যাবেন, সেই জায়গাটা লোকেট করে সেই জায়গাটা বুঝে দেন আপনি অ্যান্সারের সাথে এসে মিলাবেন কোনটা অ্যান্সার হচ্ছে কোনটা হচ্ছে না। সো আমরা দেখি, বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ হোয়াট ইজ দ্য রাইটার্স ভিউ অফ এক্সপ্লোরার্স। এক্সপ্লোরারদের ব্যাপারে রাইটারের ভিউটা কেমন সেকেন্ড প্যারাগ্রাফ অনুযায়ী। আমরা সেকেন্ড প্যারাগ্রাফে চলে এসেছি। বলা হচ্ছে ওভার দ্য ইয়ার্স উই হ্যাভ কাম টু থিঙ্ক অফ এক্সপ্লোরার্স অ্যাজ এ পেকুলিয়ার ব্রিড। এই যে উই বলে রাইটার কিন্তু নিজের কথা বোঝাচ্ছে না, রাইটার বলতেছে সাধারণত মানুষ বা আমরা কী ভাবি, রাইট? সো রাইটার বলতেছে যে হচ্ছে আমরা সাধারণত ভাবি এক্সপ্লোরাররা একটা পিকুলিয়ার ব্রিড, ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ আস, ডিফারেন্ট ফ্রম দোজ অফ আস হু আর মেয়ারলি ওয়েল ট্রাভেলড। এই ডিফারেন্ট, আমাদের থেকে ডিফারেন্ট, পিকুলিয়ার মানে তো আমরা সবাই জানি, রাইট? একটু উদ্ভট। তারপরে গিয়ে দেখেন দ্যাট হাউএভার, এই যে হাউএভার বলে সে আবার এটার মিনিংটা চেঞ্জ করে দিচ্ছে, কথাটা ঘুরে দিচ্ছে। সে বলতেছে দ্যাট হাউএভার ডাজেন্ট টেক অ্যাওয়ে ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট উই অল হ্যাভ দ্যাট এনকোয়ারিং ইনস্টিংক্ট। আমাদের সবারই এই অনুসন্ধানী যে ইনস্টিংক্ট, এটা সবারই আছে। তার মানে এইটা হচ্ছে রাইটারের অপিনিয়ন। সে বলতেছে যে হচ্ছে আমরা ভাবি তারা ডিফারেন্ট, তারা পিকুলিয়ার, কিন্তু সবারই কিন্তু এনকোয়ারিং ইনস্টিংক্টটা আছে, ইভেন টুডে, বর্তমানে এবং এখনও, অ্যান্ড দ্যাট ইন অল সোর্স অফ প্রফেশন, সব প্রফেশনেই কিন্তু আছে। ওয়েদার আর্টিস্ট, মেরিন বায়োলজিস্ট অর অ্যাস্ট্রোনমার, বর্ডার্স অফ দ্য আননোন আর বিইং টেস্টেড ইচ ডে। প্রতিদিন যে কোনো প্রফেশনেই এক্সপ্লোরেশনটা হচ্ছে, আননোনের বর্ডারটা মানুষ প্রতিদিনই এক্সপ্লোর করতেছে। ফাইন, এখন যদি আমরা অপশনগুলোতে যাই, বলা হচ্ছে রাইটারের ভিউটা কী ছিল এক্সপ্লোরদের ব্যাপারে। দ্যাট ডিসকভারিজ হ্যাভ ব্রট বোথ বেনিফিটস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। প্রথমে এটা আমাদের এলিমিনেট হয়ে যাবে, বিকজ বেনিফিটস এবং ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে কিন্তু কিছু বলে না এখানে, রাইট? আচ্ছা, দের মেইন ভ্যালু ইজ ইন টিচিং আদার্স। অ্যাগেইন এটাও আমাদের অ্যান্সার হচ্ছে না, বিকজ টিচিং নিয়ে কিছু বলে নাই। দে অ্যাক্ট অন অ্যান আর্জ, তারা এমন একটা আর্জ বা এমন একটা ইনস্টিংক্টের উপর কাজ করে দ্যাট ইজ কমন টু এভরিওয়ান, সবার কাছেই কমন। এইটা হতে পারে কারণ বলেছিল যে উই অল হ্যাভ দ্যাট এনকোয়ারিং ইনস্টিংক্ট, সবার জন্যই সেটা কমন। এটা আমরা হাতে রাখি।
দে টেন্ড টু বি মোর অ্যাট্রাক্টেড টু সার্টেন প্রফেশনস দ্যান টু আদার্স। কিছু প্রফেশনে তারা মোর অ্যাট্রাক্টেড। এই যে মোর অ্যাট্রাক্টেড নাকি না এটা কিন্তু বলে নাই, রাইট? তার মানে আমাদের ডি, বি এবং এ তিনটা এলিমিনেট হয়ে যাচ্ছে, বাকি থাকে হাতে সি। এটাই আপনাদের অ্যান্সার। এমসিকিউ কোয়েশ্চেন টাইপে এটা একটা টেকনিক যে আপনি অনেক সময় কোনটা অ্যান্সার সেটা মেক শিওর করতে পারবেন না, কারণ অনেক সময় সরাসরি সেটা অ্যান্সার হয়তো বা দেওয়া থাকবে না, অথবা মিনিংটা এতই প্যারাফ্রেজ বা ঘোরানো থাকবে যে আপনার জন্য সেটা ধরতে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বাট কোনটা অ্যান্সার না সেটা আপনি কিন্তু অনেক ইজিলি ধরতে পারবেন। সো এটা খুব সুন্দর একটা টেকনিক যে আপনি কোনটা অ্যান্সার না সেটা ধরে ধরে বাদ দিয়ে দেন বা এলিমিনেট করেন, বাকি যেটা থাকে সেটাই আপনার অ্যান্সার। এটাকে বলা হচ্ছে এলিমিনেশন প্রসেস। এটাও আপনি এমসিকিউতে ফলো করবেন। আচ্ছা, আমরা সেম প্যাসেজেই আরেকটা কোয়েশ্চেন টাইপ দেখবো, যেটা হচ্ছে স্টেটমেন্ট ম্যাচিং। বলা হচ্ছে লুক অ্যাট দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড দ্য লিস্ট অফ এক্সপ্লোরার্স বিলো। এখানে কিছু স্টেটমেন্ট আছে 33 থেকে 37 এবং আছে হচ্ছে লিস্ট অফ এক্সপ্লোরার্স। সো এই এক্সপ্লোরারদের লিস্ট থেকে কোন এক্সপ্লোরার এখানে কোন কথাটা বলছে সেইটা আপনি বের করতে হবে। যেমন 33 নম্বর কোয়েশ্চেনে বলতেছে হি রেফার্ড টু দ্য রেলেভেন্স অফ দ্য ফর্ম অফ ট্রান্সপোর্ট ইউজড। ট্রান্সপোর্টের ফর্ম বা ট্রান্সপোর্টের ধরন নিয়ে কে কথা বলছে, আপনি এই এ থেকে এর মধ্যে কে বলছে সেটা বের করবেন। হি ডেসক্রাইবড দ্য ফিলিংস অন কামিং ব্যাক হোম আফটার এ লং জার্নি। একটা লং জার্নির পরে বাড়ি ফিরে আসার যে ফিলিংটা সেটা নিয়ে কে কথা বলছে। আপনার কাজ হচ্ছে আপনি এখানে কিওয়ার্ড দাগাবেন, দেন আপনি কিন্তু এটা ধরে খুঁজবেন না, আপনি খুঁজবেন হচ্ছে লিস্ট অফ এক্সপ্লোরারদের নাম ধরে। সো আমরা যদি নাম্বার এতে আছে পিটার ফ্লেমিং, আমরা আগে পিটার ফ্লেমিং খুঁজি সে কি বলছে, এখান থেকে দেখি কিছু আছে কি। প্যারাগ্রাফে বা প্যাসেজে আমাদের এখান থেকে পাওয়া যাবে। এই যে বলা হচ্ছে explorer and travel writer Peter Fleming talks of the moment when the explorer returns to the existence he has left behind with his loved ones. প্রথমেই আছে পিটার ফ্লেমিং কি নিয়ে কথা বলছে, যে একটা মোমেন্ট নিয়ে যেখানে একজন এক্সপ্লোরার রিটার্নস টু দ্য এক্সিস্টেন্স হি হ্যাজ লেফট বিহাইন্ড উইথ হিজ লাভড ওয়ান্স। তার লাভড ওয়ান্স বা তার পরিবারের সাথে যে এক্সিস্টেন্সটা রেখে যায় সেখানে ফেরত আসে। তার মানে অবভিয়াসলি সে ফিলিং নিয়ে কথা বলতেছে আফটার কামিং ব্যাক হোম, সে বাসায় ফিরে আসার, আবার বলি, তার মানে সে অবভিয়াসলি এখানে বাড়ি ফিরে আসার যে ফিলিংটা সেটা নিয়ে কথা বলছে, রাইট? সো আমাদের এই 34 নম্বরে যে কোয়েশ্চেনটা পড়েছিলাম তার অ্যান্সার হবে এখানে এই লিস্টের থেকে এ। ঠিক আছে, বাকিগুলো আমরা এভাবে কোয়েশ্চেনগুলো আগে পড়ে রাখবো, দেন এক লিস্ট অফ এক্সপ্লোরারদের একটা একটা করে নাম ধরে ধরে খুঁজে বের করবো। সো নেক্সট কোয়েশ্চেন টাইপটা হচ্ছে ম্যাচিং হেডিং। এটাও খুব কমন একটা কোয়েশ্চেন টাইপ আইএলসে এবং বেশ ইম্পর্ট্যান্ট। ম্যাচিং হেডিং কোয়েশ্চেন টাইপটার কাজ হচ্ছে এই যে আমাদের একটা হেডিং, দ্য ডেসিলিনেটর প্রডিউসিং ক্লিন ওয়াটার। সো ক্লিন ওয়াটার প্রোডাকশন নিয়ে কথা বলছে, বা যে কোনো নিউজের হেডিংয়ের কাজটা কি, রাইট? হেডিংয়ের কাজটা হচ্ছে আমরা যখন একটা হেডিং পড়বো আমরা কিন্তু ওই বাকি নিউজটা বা বাকি প্যাসেজটার বেসিক আইডিয়াটা পেয়ে যাব, রাইট? বা মেইন আইডিয়াটা আমরা সেখানে পাবো। আমাদের এই ক্ষেত্রে ম্যাচিং হেডিংয়ের ক্ষেত্রে কোয়েশ্চেন টাইপটা এরকম যে আমাদের এই যে প্যারাগ্রাফ এ বি সি ডি আলাদা আলাদা করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এইটাকে আমরা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যারাগ্রাফ কোয়েশ্চেনে দেখেন বলা হচ্ছে সেকশন এ, সেকশন বি, সেকশন সি, এই আলাদা আলাদা সেকশন আমরা একটা একটা করে পড়বো, পরে আমরা তার জন্য সবচেয়ে ভালো হেডিং এখান থেকে কোনটা হয় সেটা আমরা চুজ করব, রাইট? তার মানে আমরা যদি এই প্যারাগ্রাফ এটা পড়ে এইটাকে একটা হেডিং দিতে হয়, অবভিয়াসলি এটার পুরাটার যে মেইন আইডিয়াটা প্রকাশ করছে সেটার উপর বেস করে একটা হেডিং চুজ করতে হবে, রাইট? সো এই কাজটা আমরা এখানে করতে হবে। সো আমাদের লিস্টটা এখানে আগে দেওয়া থাকবে। আইএলসে এই একটা কোয়েশ্চেন টাইপই আছে যেখানে কোয়েশ্চেন আগে প্যাসেজ পড়ে। সো আমরা যদি সেকশন এটা একটু পড়ে দেখি, সো আমরা যদি ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ি, বলা হচ্ছে ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড ইন দ্য 1990s, William Jensen was impressed with the basic rooftop solar heating systems that were on many homes, where energy from the sun was absorbed by a plate and then used to heat water for domestic use. 2 decades later, Jensen developed that basic idea he saw in Southeast Asia into a portable device that uses the power from the sun to purify water. আমাদের কাজ হচ্ছে এই প্যারাগ্রাফটার ওভারঅল মেইন আইডিয়াকে সেটা বোঝা। মেইন আইডিয়াটা হচ্ছে জেনসেন নামে যে ভদ্রলোক, সে হচ্ছে থাইল্যান্ডে একটা জিনিস দেখে খুব ইমপ্রেস হয়েছে এবং সে 2 দশক পরে মানে 20 বছর পরে সেই সেম আইডিয়াটাকেই সে নিয়ে নতুন একটা প্রোডাক্ট সে তৈরি করেছে। সো আমরা যদি হেডিংগুলো দেখি, বলা হচ্ছে গেটিং দ্য ফাইন্যান্স ফর দ্য প্রোডাকশন, ফাইন্যান্স নিয়ে কিছু বলে নাই, আনএক্সপেক্টেড বেনিফিটও বলে নাই,
ফ্রম ইনিশিয়াল ইন্সপাইরেশন টু নিউ প্রোডাক্ট, এইটা আমাদের অ্যান্সার হচ্ছে। তার রিজন হচ্ছে সে একটা ডিভাইস দেখে ইনিশিয়ালি ইন্সপায়ার্ড হয়েছে, পছন্দ করেছে, ইমপ্রেস হয়েছে, দেন সে একটা নতুন প্রোডাক্ট বানিয়েছে, দ্যাটস ইট। ওইটার ওভারঅল, ওই প্যারাগ্রাফটা ওভারঅল আইডিয়া ছিল এইটা। সো আমাদের এটা অ্যান্সারটা আমরা এভাবে করবো, যেহেতু আমাদের রোমান সংখ্যা এখানে 3 অ্যান্সার হয়েছে, আমরা 14 নম্বরের জায়গায় অ্যান্সারে 3 নাম্বার এভাবে বসাই দেবো, রাইট? এইভাবে আমরা একটা করে সবগুলো প্যারাগ্রাফ পড়ে তার থেকে মেইন আইডিয়াটা বুঝে নিব, দেন আমরা এখান থেকে অ্যান্সারগুলো বসাবো। এখন এখানে কিছু টিপস অ্যান্ড টেকনিক্স আছে যেটা আমরা হচ্ছে ফলো করব টাইম সেভ করার জন্য, যেমন স্কিমিং আছে, স্ক্যানিং আছে, এগুলো আমরা ইন ডিটেইল হচ্ছে আমাদের ক্লাসে হচ্ছে আলোচনা করি। সো আমাদের এখনকার কোয়েশ্চেন টাইপটা হচ্ছে সামারি কমপ্লিশন, যেটা আমরা অলরেডি একবার দেখেছি, বাট এটা হচ্ছে উইথ ক্লু। সো বলা হচ্ছে কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ওয়ার্ডস A to H বিলো। তার মানে আপনার এখানে কাজ হচ্ছে, এই যে দেখেন এই সামারিটার নিচে যে A থেকে H পর্যন্ত ওয়ার্ড লিস্টটা আছে, আপনি এখান থেকে অবশ্যই প্যাসেজ থেকে অ্যান্সার বের করবেন, বাট সেই অ্যান্সারটা আপনি সরাসরি এখানে বসাতে পারছেন না। আপনাকে কি করতে হবে, এইখান থেকে এই যে A থেকে H, এখান থেকে সবচেয়ে ভালো ওয়ার্ড ওইটার জন্য কোনটা যায় সেটা আপনি চুজ করার পর দেন আপনি এখানে ABCD বসাবেন, রাইট? যেমন আমরা যদি দেখি, ইন ওয়ান স্টাডি অ্যাট অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি randomly chosen groups of participants were shown one of 3 videos, তাদেরকে 3টা ভিডিও দেখানো হয়েছে, each designed to generate a different kind of dash। সো প্রত্যেকটা ভিডিও থেকেই ডিজাইন করা ছিল যে ডিফারেন্ট কাইন্ড অফ কিছু একটা জেনারেট বা তৈরি করার জন্য। আমরা যদি প্যাসেজে চলে যাই, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের কিওয়ার্ড ছিল, এই যে এখানে বলা হচ্ছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির কথা, ভিডিওর কথা কোথায় আছে দেখি, এই যে শেষের দিকে, দ্য স্টুডেন্টস দেন ওয়ার অ্যাসাইন্ড র্যান্ডমলি অ্যাসাইন্ড টু ওয়াচ আ ভিডিও ক্লিপ এলিসিটিং ইদার হিউমার, কন্টেনমেন্ট অর নিউট্রাল ফিলিং। 3টা ভিডিও তাদেরকে দেখাইছে বা দেখানো হয়েছে, একটাতে ছিল হিউমার মানে কৌতুক বা হাস্যরস, একটাতে ছিল কন্টেন্টমেন্ট পরিপূর্ণ একটা ফিলিং, একটা হচ্ছে নিউট্রাল ফিলিং, কোনো ধরনের ফিলিংই নাই। সো 3 ধরনের ফিলিংয়ের কথা বলতেছে, রাইট? তার সাথে সবচেয়ে ভালো কোনটা চাই দেখি, লাফটার, নোপ, রিল্যাক্সিং, বোরিং, এটাও না, অ্যাংজাইটি, স্টিমুলেটিং, এগুলোর একটাও না, ইমোশন, নিউট্রাল ফিলিং, কন্টেনমেন্ট, হিউমার, 3টা কি 3 ধরনের ইমোশন, রাইট? এই জন্য এটার অ্যান্সারটা হবে এখানে F। অন্যান্য শূন্যস্থানের মতো এটাও সলভ করব, বাট এইটার অ্যান্সারটা বসানোর আগে আমরা এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা চুজ করে নেব, ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা এতক্ষণ দেখলাম আইএলসের ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন্স, যেগুলো আইএলস রিডিংয়ের খুব কমন কোয়েশ্চেন টাইপস। রেয়ার কোয়েশ্চেন টাইপসগুলো আমরা আজকে আর দেখছি না, এটা আমরা আমাদের ক্লাসে ডিটেল দেখব। এগুলো সবসময় আসে না, সামটাইমস চলে আসতে পারে। সো আমরা এতক্ষণ যে কোয়েশ্চেন টাইপগুলো দেখলাম সেগুলো আইএলস জেনারেল ট্রেনিং এবং একাডেমিক সবগুলোর জন্যই প্রযোজ্য, সেম টাইপের কোয়েশ্চেন আসবে। বাট আমরা এখন জেনারেল ট্রেনিংয়ের একটা কোয়েশ্চেন দেখে যাই। সেকশন 1 বলেছিলাম যে ডেইলি লাইফ রিলেটেড কোয়েশ্চেন্স আসবে, যেমন বা প্যাসেজেস আসবে, যেমন এখানে বলা হচ্ছে কনজিউমার অ্যাডভাইস, হোয়াট টু ডু ইফ সামথিং ইউ অর্ডার্ড হ্যাজন্ট অ্যারাইভড, কিছু অর্ডার করলে যদি না আসে আপনি কী করবেন। সো খুবই বেসিক ইনস্ট্রাকশনস এখানে। এটা হচ্ছে ডেইলি লাইফ রিলেটেড একটা প্যাসেজ, দেখেন খুবই ছোট, কিছু ট্রু ফলস এখান থেকে আসবে, এসেছে। তারপর বলা হচ্ছে রাইস কুকার্স, হোয়াটস দ্য বেস্ট রাইস কুকার ফর ইউ। সো রাইস কুকারের এখানে একটা রিভিউ দেওয়া হচ্ছে, কয়েকটা রাইস কুকার দেওয়া আছে, কোনটার কি ফিচার্স বা কী কী সব কিছু এখানে এক্সপ্লেন করা আছে, এখান থেকে কিছু ইনফরমেশন ম্যাচিং আছে। যেমন একটা হচ্ছে দ্য হ্যান্ডেলস অ্যাট দ্য সাইড আর হার্ড টু ইউজ, কোন রাইস কুকারের হ্যান্ডেলটা হার্ড টু ইউজ, আপনি পরে ইজিলি বের করতে পারবেন, এখানে ল্যাঙ্গুয়েজটা ইজিয়ার হয়। দেন সেকশন 2তে ওয়ার্ক রিলেটেড, যেমন সেফটি ওয়েন ওয়ার্কিং অন রুফস, রুফে বা ছাদে কাজ করার সময় কীভাবে সেফটি মেনটেন করবেন, কিছু শূন্যস্থান আছে এখানে। দেন বলা হচ্ছে ম্যাটারনিটি অ্যালাউন্স ফর ওয়ার্কিং ওমেন, ওয়ার্কিং ওমেনের জন্য ম্যাটারনিটি অ্যালাউন্স তারা কীভাবে কী করবে, এখানে সেটার কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, এখানেও কিছু শূন্যস্থান দেওয়া আছে। দেন সেকশন 3তে গিয়ে দ্য ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ অফ 1849, এখানে আবার আমাদের কিছু এমসিকিউ আছে, দেন কিছু ইনফরমেশন ম্যাচিং আছে, দেন গিয়ে কিছু শূন্যস্থান আছে, একটা সামারি কমপ্লিশন। সো থার্ড সেকশনটা অলওয়েজ একটা লার্জার সেকশন হবে। May I come in, sir? Oh, yes, please come in. Sit down, please. Thank you. কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসতে কোনো কষ্ট হয়নি তো? না কোনো সমস্যা নেই। আমি আপনার সিভিটা দেখেছি, আপনি কাইন্ডলি একটু আপনার সম্পর্কে বলবেন আমাকে ইংরেজিতে। Okay, thank you. My name is Sifat.
I am from চাকরি, ইন্টারভিউ, বিদেশে পড়াশোনা কিংবা ফ্রিল্যান্সিং সব ক্ষেত্রে প্রয়োজন স্পোকেন ইংলিশ। আর স্পোকেন ইংলিশ শেখার সবচেয়ে সেরা প্ল্যাটফর্ম হচ্ছে মেগামাইন্ড ক্লাস। মেগামাইন্ড ক্লাসে মাত্র 2.5 মাসের কোর্স করে দূর করুন আপনার স্পোকেন ইংলিশের সকল সমস্যা এবং হয়ে উঠুন কনফিডেন্ট। এই কোর্সে আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের স্পোকেন ইংলিশের গাইডলাইন পাবেন। শুধু তাই না, আমাদের এক্সপার্ট টিচাররা ফোনেটিক্স, প্রোনাউন্সিয়েশন নিয়েও গাইডলাইন দেবেন। আমাদের স্পোকেন ইংলিশ ক্লাস হবে সপ্তাহে 3 দিন এবং প্রতিটি ক্লাস রোল প্লে, প্রেজেন্টেশন এবং বিভিন্ন ধরনের ফান এবং এঙ্গেজিং অ্যাক্টিভিটি দিয়ে সাজানো। এই অ্যাক্টিভিটি বেস ক্লাসগুলো আপনার স্পোকেন ইংলিশ অ্যাবিলিটিকে ইমপ্রুভ করার পাশাপাশি আপনাকে করে তুলবে অনেক বেশি আত্মবিশ্বাসী। আর দেরি না করে এখনই ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ইনবক্স করে আপনার সিটটি বুক করে রাখুন।